কি ব্যাপার? যে দুবাই ছিল কোটিপতিদের জন্য ট্যাক্স ফ্রি স্বর্গ, সেখান থেকে এখন ধনীরা প্রাইভেট জেট ভাড়া করে পালাচ্ছে। তাও আবার ৩-৪ গুণ বেশি দামে। যে শহরের লোকে স্বপ্ন করতে যেত, সে শহর থেকে এখন সবাই পালাচ্ছে কেন? আচ্ছা, দুবাই নামটা শুনলে আপনার মাথায় কি আসে? নিশ্চয় বুর্জ খলিফার মতো উঁচু বিল্ডিং, পাম জুমাইরার মতো অবিশ্বাস্য সুন্দর দ্বীপ আর বিলাসবহুল লাইফস্টাইল, তাই না? এটা ছিল ধনীদের জন্য একদম পারফেক্ট একটা জায়গা। কোনো ট্যাক্স নেই, ক্রাইম রেট শূন্য, আর সারা বিশ্বের ঝামেলা থেকে একদম দূরে। একদম শান্ত একটা জায়গা। সারা দুনিয়ার ধনীরা এখানে শুধু টাকাই ঢালেনি, পরিবার নিয়ে থাকাও শুরু করেছিল। তাদের সবার বিশ্বাস ছিল, যাই হোক, দুবাই সবসময় নিরাপদ থাকবে। কিন্তু এই বিশ্বাসটাতে সবচেয়ে বড় ধাক্কাটা লাগে এ বছরের ২৮শে ফেব্রুয়ারি, যেদিন আমেরিকা আর ইসরায়েল একসাথে ইরানে হামলা চালায়। আর সেই দিন থেকে মিডল ইস্টের পুরো দৃশ্যপট যেন বদলে যায়। এই হামলার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ প্রায় ১২০০ জন মানুষ মারা যাওয়ার পর পুরো অঞ্চলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। আর দুবাই যে এতদিন নিজেকে নিরপেক্ষ দাবি করত, হঠাৎ করে আবিষ্কার করে যে সে এ ঝড়ের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। যে নিরাপত্তার স্বপ্ন দেখিয়ে দুবাই সবাইকে ডেকে এনেছিল, সে স্বপ্নটাতে এখন প্রশ্নের মুখে। মনে হচ্ছে তারা যে কাচের প্রাসাদে বাস করছিল, তাতে একটা বড় ফাটল ধরেছে। যদিও ইরান মিডল ইস্টের অন্যান্য দেশেও হামলা করেছে, যেমন সৌদি, কুয়েত, বাহরাইন, কাতার, কিন্তু কেন জানি না দুবাইকে একটু বেশি টার্গেট করেছে। এর পেছনে দুটি কারণ থাকতে পারে। প্রথমটা হলো আরব আমিরাতের মাটিতে আমেরিকার বিশাল মিলিটারি ঘাঁটি। আল দাফরা এয়ারবেসের মতো বড় বড় ঘাঁটিগুলো আমেরিকান সেনারা ব্যবহার করত। আর অভিযোগ উঠেছে যে ইরানের উপর হামলার জন্য এই ঘাঁটিগুলোই ব্যবহার করা হয়েছে। ইরান কিন্তু আগেই হুঁশিয়ারি দিয়েছিল, কোনো দেশ যদি হামলায় সাহায্য করে তবে তাদেরও ছাড়া হবে না। আর দ্বিতীয় কারণটা হলো আব্রাহাম অ্যাকর্ডস। ২০২০ সালে ইসরায়েলের সাথে বন্ধুত্ব করার এই চুক্তিটি ইরানকে প্রচণ্ডভাবে রাগিয়ে দিয়েছিল। তারা এটাকে একটা বিশ্বাসঘাতকতা হিসেবেই দেখেছে। অনেকে ভাবছেন এই চুক্তির পরে দুবাই ইসরায়েলি আর মার্কিন গোয়েন্দাদের একটা হাবে পরিণত হয়েছিল। এই দুটো কারণ মিলে ইরান আর দুবাইকে সরাসরি শত্রুতে পরিণত করে। এরপর ইরান তার প্রতিশোধ নেওয়া শুরু করে। একের পর এক মিসাইল আর ড্রোন দিয়ে হামলা চালানো হয় দুবাইয়ের উপর। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, হামলায় সেসব আইকনিক জায়গাগুলো টার্গেট করা হয় যা একসময় দুবাইয়ের গর্ব ছিল। ভাবুন একবার, ব্রুজ আল আরব, পাম জুমেরা, এমনকি বিশ্বের সবচেয়ে ব্যস্ত এয়ারপোর্টগুলোর একটা দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও রক্ষা পায়নি। যে শহরটা তার নিরাপত্তার জন্য বিখ্যাত ছিল, সে শহরের আকাশ যেন মিসাইল উঠতে দেখা যায়। তখন নিরাপদ আশ্রয় কথাটা একটা তামাশা ছাড়া আর কি মনে হবে বলুন? এই হামলাগুলো শুধু বিল্ডিং ভাঙেনি, ভেঙে দিয়েছে দুবাইয়ের আত্মবিশ্বাস আর নিরাপত্তার পুরো ধারণাটাকেই। ইরানের হামলার পরই দুবাইতে শুরু হয় আসল আতঙ্ক। যারা একদিন ভেবেছিল দুবাই পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা, তারা এখন সবার আগে শহর ছেড়ে পালানোর জন্য পাগল হয়ে গেছে। কিন্তু পালানোটা অত সহজ ছিল না। এয়ারপোর্ট ক্ষতিগ্রস্ত, হাজার হাজার ফ্লাইট বাতিল, প্রায় ১৮,৪০০ ফ্লাইট ক্যান্সেল। শহরটা যেন পুরো দুনিয়া থেকে একরকম বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই অবস্থায় ধনীদের কাছে একটাই রাস্তা খোলা ছিল, প্রাইভেট জেট। কিন্তু চাহিদা বেড়ে যাওয়ার ভাড়া হয়ে যায় আকাশ ছোঁয়া। নর্মাল টাইমের চেয়ে ৩-৪ গুণ বেশি দামে এক একটা সিট বিক্রি হচ্ছিল। অনেক তো গাড়ি নিয়ে পাশের দেশ ওমান বা রিয়াদে পালিয়ে যাচ্ছিল, সেখান থেকে একটা ফ্লাইট ধরার জন্য। অবস্থা এমন যে রিয়াদ থেকে ইউরোপ যাওয়ার জন্য এক একটা প্রাইভেট ফ্লাইটের ভাড়া $৩.৫ লাখ পর্যন্ত উঠেছিল। যারা এতদিন দুবাইয়ের লাক্সারি লাইফে অভ্যস্ত ছিলেন, তারাই এখন জীবন বাঁচাতে যে কোনো মূল্য পালাচ্ছেন। শুধু বিদেশি ধনীরাই নয়, অনেক স্থানীয় প্রভাবশালীরাও তাদের পরিবার নিয়ে পালাচ্ছে। এই ঘটনা একটা জিনিস খুব পরিষ্কার করে দিয়েছে: টাকা, বিলাসিতা বা আকাশ ছোঁয়া বিল্ডিং কোনো কিছুই জীবনের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারে না। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন: যদি আপনি এরকম একটা সিচুয়েশনে দুবাইতে থাকতেন, তাহলে আপনি কি করতেন? সবার আগে কি ভাবতেন? আমাকে কমেন্ট করে জানান। আর এই ধরনের ইন্টারেস্টিং টপিক নিয়ে যদি আরও ভিডিও দেখতে চান, তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। এই যুদ্ধের সবচেয়ে বড় ধাক্কাটা কিন্তু লেগেছে দুবাইয়ের অর্থনীতিতে, যেটা মূলত ট্যুরিজম, রিয়েল এস্টেট আর ফাইন্যান্সের উপর দাঁড়িয়েছিল। শুরুটা হয় শেয়ার বাজার দিয়ে। যুদ্ধ শুরুর মাত্র ১ মাসের মাথায় দুবাই আর আবুধাবির শেয়ার মার্কেট থেকে হাওয়া হয়ে গেছে প্রায় $১২০ বিলিয়ন। ভাবা যায়, দুবাইয়ের ফাইন্যান্সিয়াল মার্কেট ডিএফএম ১৬%-এরও বেশি পড়ে গেছে, যা ইনভেস্টরদের জন্য চরম আতঙ্ক তৈরি করেছে। এর চেয়ে খারাপ অবস্থা রিয়েল এস্টেট সেক্টরে, যেটা ছিল দুবাইয়ের অর্থনীতির হার্ট, সেটা এখন ধুঁকছে।
গোল্ডম্যান স্যাক্সের রিপোর্ট অনুযায়ী মাত্র 1 বছরে রিয়েল এস্টেট কেনাবেচা কমেছে 37%। ফ্ল্যাট বা ভিলার বিক্রি অর্ধেকের নিচে নেমে এসেছে। যেখানে একসময় লাক্সারি অ্যাপার্টমেন্টে কেনার জন্য লাইন লেগে থাকতো, এখন সেখানে 10 থেকে 15% ডিসকাউন্ট দিয়ে কোনো ক্রেতা পাওয়া যাচ্ছে না। এমনকি ব্রুজ খলিফার নির্মাতা এমার প্রপার্টিসের শেয়ার দাম 25%-এরও বেশি পড়ে গেছে। আর ট্যুরিজম, দুবাইয়ের জিডিপি প্রায় 13%-ই আসতো, যেখান থেকে এই খাতটা তো প্রায় ধ্বংসের মুখে। 2025 সালে যেখানে প্রায় 2 কোটি ট্যুরিস্ট গিয়েছিল, এখন সেখানে হোটেলগুলো খালি, রেস্টুরেন্টে মানুষ নেই, শপিং মলগুলো ভর্তি হয়ে আছে। ট্যুরিজম থেকে আয় কমে গেছে 70 থেকে 80%। শুধু তাই নয়, সিটি ব্যাংকের মতো বড় বড় ব্যাংক তাদের শাখা বন্ধ করার ঘোষণা দিচ্ছে, যা বিনিয়োগকারীদের শেষ পেরেকতে মেরে দিয়েছে। টাকা এখন দুবাই থেকে সিঙ্গাপুর আর হংকংয়ের মতো নিরাপদ জায়গায় চলে যাচ্ছে। সোজা কথায়, যে ইকোনমিক মডেল দিয়ে দুবাই তার স্বপ্নের শহর বানিয়েছিল, সেটাই এখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। তো এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, দুবাইয়ের ভবিষ্যৎ কী? এই শহর কি আবার আগের মতো ঘুরে দাঁড়াতে পারবে, নাকি ইতিহাস হয়ে থেকে যাবে? সত্যি বলতে, বিশেষজ্ঞরা এ নিয়ে একদম দুই ভাগে বিভক্ত। একদল, যেমন আমেরিকান ইউনিভার্সিটি ইন দুবাইয়ের অধ্যাপক হাইতাম আউন, মনে করছেন যে এটা একটা সাময়িক সমস্যা। তাদের মতে আরব আমিরাতের অর্থনৈতিক ভিত এখনও অনেক মজবুত এবং যুদ্ধ থেমে গেলে বাজার আবার ঘুরে দাঁড়াবে। তারা মনে করিয়ে দিচ্ছেন যে দুবাই 2033 সালের মধ্যে বিশ্বের যে সেরা 4টি ফিনান্সিয়াল সেন্টারের একটি হওয়ার লক্ষ্য নিয়েছিল, আর সেই কাঠামো এখনও আছে। কিন্তু আরেক দল বিশেষজ্ঞ বলছেন, এই যুদ্ধ দুবাইয়ের নিরপেক্ষতার মুখোশটা সবার সামনে খুলে দিয়েছে এবং এর নিরাপদ আশ্রয়ের ট্যাগটা চিরদিনের জন্য শেষ হয়ে গিয়েছে। বিনিয়োগকারীরা এখন থেকে সবসময় একটা ঝুঁকির কথা মাথায় রাখবে। সিটি ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলো বলছে, এই যুদ্ধের কারণে দুবাইয়ের জনসংখ্যার বৃদ্ধির হার 4% থেকে কমে 1% নেমে আসতে পারে। তার মানে বিদেশিরা আর আগের মতো দুবাইকে তাদের সেকেন্ড হোম বানাতে চাইবে না। বড় বড় বিনিয়োগকারীরা এখন থেকে তাদের টাকা সিঙ্গাপুর, হংকং বা সুইজারল্যান্ডের মতো আরও স্টেবল জায়গায় নিয়ে যাচ্ছে, কারণ তারা আর কোনো রিস্ক নিতে চায় না। যদিও সরকার $27 বিলিয়ন একটা বেল আউট প্যাকেজ দিয়েছে, কিন্তু এত বড় সংকট সামলানোর জন্য এটা যথেষ্ট কি না, তা নিয়ে সবার মনে সন্দেহ আছে। তাহলে বুঝতে পারছেন, দুবাইয়ের ঝলমলে আকাশ থেকে বিলাসের আলো নিভে গিয়ে এখন সেখানে শুধু আতঙ্কের কালো মেঘ। যে শহরটা ছিল স্বপ্নের ডেস্টিনেশন, আজ সেটাই তার সবচেয়ে বড় অস্তিত্বের সংকট পড়ছে। যে শহর একদিন সবাইকে নিরাপত্তার গ্যারান্টি দিয়েছিল, আজ সে শহর থেকে মানুষ নিরাপত্তার অভাবে পালাচ্ছে। দুবাই কি আবার আগের মতো ঘুরে দাঁড়াতে পারবে, নাকি এই মরুভূমির স্বপ্নটা এখানেই শেষ? এর উত্তরটা সময় দেব। হ্যালো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।